নমস্কার। আমাদের আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের কিসমত। ছোট ভাই সুরেশ শয্যাগত হয়ে পড়েছে। অসুখটা ব্লাড প্রেশার। সুখেন্দুর সঙ্গে পরামর্শ করতে গেছি। সে আমার বন্ধু আর বিখ্যাত ডাক্তার। সুখেন্দুর দেখা পেলাম তার ডিসপেন্সারিতে। সে মন দিয়ে সুরেশের রোগের সব লক্ষণ শুনে বলল, ভয়ের কারণ নেই। আজ ব্যবস্থাপত্র লিখে দিচ্ছি, কাল সকালে নিজে গিয়ে দেখে আসবো রোগী কেমন আছে। সে কাগজ কলম নিয়ে ব্যবস্থাপত্র লেখার উদ্যোগ করছে, এমন সময় ঘরের ভেতরে প্রবেশ করলো এক অদ্ভুত মূর্তি। আগন্তুক নারী, কিন্তু এমন তার চেহারা দেখলেই শিউরে উঠতে হয়। প্রথমেই নজর পড়ে তার দেহের শীর্ণতা ও দীর্ঘতা। সে এত রোগা যে তার হাড় কখনা কেবল চামড়া দিয়ে ঢাকা আছে বললেই হয়। আর অধিকাংশ পুরুষের চেয়ে সে মাথায় উঁচু। তার বয়সও আন্দাজ করা সহজ নয়। 30ও হতে পারে, আবার 50ও। পায়ে জুতো আছে বটে, কিন্তু তার বেশভূষা কিছু আধুনিক নারীর মতন নয়। তারপরেই আমার দৃষ্টি আকর্ষণ করলো তার গায়ের ভয়াবহ রং। তা হচ্ছে একেবারেই মৃতদেহের মতো, পাণ্ডুর এবং রক্তহীন। অন্তত দুদিনের বাসি মরার দেহের রং এমনই হয়। আমি দুদিনের বাসি মরা কখনো দেখিনি, তবু কেন জানি না আমার এই কথাই মনে হলো। সুখেন্দ্রেরও মুখে চোখে ফুটে উঠল বিস্ময়ের ভাব। নারী অতি ক্ষীণ ও অস্পষ্ট স্বরে বলল, আমি ডাক্তার এস বসুর কাছে এসেছি। সুখেন্দু বললেন, হ্যাঁ, আমারই নাম। বসুন। আপনার কি কোনো অসুখ করেছে? নারী বসল না, দাঁড়িয়ে দাঁড়িয়েই বলল, আঙ্কে হ্যাঁ। অসুখটা কি? তাই জানার জন্যই তো আপনার কাছে এসেছি। স্বর ক্ষীণ হলেও তার মধ্যে পাওয়া গেল যেন ব্যঙ্গের আভাস। সুখেন্দু উঠে দাঁড়িয়ে হাত দিয়ে একটা দরজা ঠেলে পাশের ঘরে ঢুকতে বলল। বেশ, আমার সঙ্গে আসুন। নারীও চলল তার পেছনে, এবং পাশের ঘরে প্রবেশ করার আগে হঠাৎ আমার দিকে একটা দৃষ্টি নিক্ষেপ করলো। আমার বুকটা ছ্যাঁত করে উঠল। আমি দেখলাম দুটো মাছের চোখ, সম্পূর্ণ ভাবহীন দুটো মরা মাছের চোখ। খানিকক্ষণ পরে ডাক্তার ও রোগিণী দুজনেই পাশের ঘর থেকে ফিরে এলো। সুখেন্দু টেবিলের ধারে বসে কলম হাতে নিয়ে জিজ্ঞাসা করলো, আপনার নাম? আমাদেরনি দেবী। ব্যবস্থাপত্র লিখে দিয়ে সুখেন্দু বলল, দুটো ওষুধ লিখে দিলাম, ব্যবহার করে জানাবেন কেমন আছেন। দর্শনের টাকা টেবিলের ওপর রেখে ব্যবস্থাপত্র নিয়ে রোগিণীর দরজার দিকে অগ্রসর হলো। কিন্তু বাইরে যাওয়ার আগে আরেকবার হঠাৎ ফিরে আমার দিকে তাকিয়ে গেল। আবার দেখলাম সম্পূর্ণ সেই দুটো মরা মাছের মতো চোখ। মনের অস্বস্তি মনেই চেপে সুখেন্দুকে জিজ্ঞাসা করলাম, কি অসুখ হয়েছে? অ্যানিমিয়া, ভীষণ অ্যানিমিয়া। ও বেঁচে আছে কেমন করে বুঝতে পারলাম না। বাড়ির দিকে ফিরছি। গাড়ির ভেতরে বসেই দেখতে পেলাম রাস্তার ফুটপাথের ওপরে দাঁড়িয়ে আমার বাড়ির বৈঠকখানার জানলার দিকে তাকিয়ে একটা নারী মূর্তি। যেমন রোগা তেমনই ঢেঙা তার চেহারা। গাড়ির শব্দে চমকে ফিরে চকিতে একবার চেয়ে মূর্তিটা হনহন করে চলে গেল। দূর থেকে তাকে চিনতে পারলাম না বটে, কিন্তু কেন জানি না আমার মনে পড়ল সুখেন্দুর ডিসপেন্সারির সেই অদ্ভুত রোগিণীর কথা। আমার বাড়ির সামনে দাঁড়িয়ে আমার বাড়ির বৈঠকখানার দিকে তাকিয়ে মূর্তিটা কি দেখার চেষ্টা করছিল। গাড়ি থেকে নেমে বাড়ির ভেতরে ঢুকতেই সেটা বুঝতে দেরি লাগলো না। বৈঠকখানার ভেতরে বাড়ির সব লোক এসে জড়ো হয়েছে। সকলেই হায় হায় করছে। নিশ্চয়ই ঘটেছে একটা কোনো অঘটন। ভিড় সরিয়ে ভেতরে ঢুকলাম। একটা ইজি চেয়ারের ওপর চিত হয়ে পড়ে আছে আমার ছোট ভাই সুরেশের চৈতন্যহীন দেহ। তার দুই হাত আড়ষ্ট, বিস্ফারিত চক্ষু নিবদ্ধ হয়ে আছে রাস্তার ধারের জানলার দিকে, এবং তার মধ্যে ফুটে উঠেছে এক প্রচণ্ড আতঙ্কের ভাব। কিন্তু কেন? জানলার ভেতর দিয়ে পথের ওপরে কি বা কাকে দেখে সুরেশ এতটা ভয় পেয়েছিল? তক্ষুনি ডাক্তার ডেকে আনা হলো। সব দেখে শুনে তিনি বললেন, আর কোনো আশা নেই। রোগীর হঠাৎই মৃত্যু হয়েছে অত্যাধিক রক্তের চাপে। মৃতদেহ নিয়ে এসেছে নিমতলার শ্মশান ঘাটে। দাউ দাউ করে জ্বলে উঠল চিতার আগুন। বড় নিষ্ঠুর এই চিতা। মানুষ যাদের ভালোবাসে তাদেরই গ্রাস করা এর ধর্ম। সংসারে আপন বলতে আমার শুধু এই ভাইটিই ছিল। সেও আমাকে ফেলে চলে গেল। দুনিয়ায় আজ আমি একা। চিতার কাছে উবু হয়ে বসে গালে হাত দিয়ে এই সমস্ত কথাই ভাবছি। আচমকিতে মুখ তুলে আমার দুই চক্ষু হয়ে উঠল সচকিত। খানিক তফাতে
একদল কৌতূহলী লোকের মাঝখানে স্থিরভাবে দাঁড়িয়ে আছে এক সুদীর্ঘ কঙ্কালসার নারী মূর্তি, সেই রোগিণী। মরা মাছের মতো নিষ্পলক ট্যাপট্যাপে চোখে সে আমার দিকেই তাকিয়েছিল। আমার সর্বাঙ্গের ভেতর দিয়ে যেন খেলে গেল উত্তপ্ত বিদ্যুৎ প্রবাহ। কিন্তু এক লাফে উঠে দাঁড়িয়েই দেখি সেখান থেকে অদৃশ্য হয়েছে সেই রহস্যময় নারী। কেটে গেছে প্রায় ১ বছর। মানুষ একেবারে একা থাকতে পারে না। একটা স্প্যানিয়েল কুকুর পুষেছি, সে আমার অষ্টপ্রহরের সঙ্গী। তার নাম রোভার। তাকে আমি ভালোবাসি। সে মানুষ হলেও তাকে আমি আরো বেশি ভালোবাসতে পারতাম না। সেদিন বিকেলে গড়ের মাঠে বেড়াতে গিয়ে কার্জন পার্কের একটা বেঞ্চের ওপর বসে বিশ্রাম করছিলাম। রোভার আপন মনে খেলা করে বেড়াচ্ছিল ঘাস জমির এখানে ওখানে। তারপর সে ছুটতে ছুটতে চলে গেল আমার পেছন দিককার একটা ঝোপের পাশে। মিনিট খানেকের পরেই সে ক্রুদ্ধ স্বরে ঘেউ ঘেউ গর্জন করে উঠল এবং পর মুহূর্তেই শুনলাম তার আর্ত চিৎকার। তাড়াতাড়ি উঠে ঝোপের ধারে গেলাম। প্রথমটা রোভারকে দেখতে পেলাম না, তার বদলে দেখলাম একটা নারী মূর্তি মাটির ওপর হুমড়ি খেয়ে পড়ে কি যেন লক্ষ্য করছে। আমার পদশব্দে আচমকা চমকে ফিরেই সে সোজা হয়ে উঠে দাঁড়ালো এবং হন্তদন্তের মতো দ্রুত পদে চলে গেল সেখান থেকে। কিন্তু তাকে দেখা মাত্রই আমি চিনলাম, সে সেই দীর্ঘ বৃষ ও পাণ্ডু রোগিণী, যার দুই চোখ মরা মাছের মতো বিস্ফারিত ও ভাবহীন। সে যেখানে হুমড়ি খেয়েছিল সেখানে আড়ষ্ট হয়ে মুখ থুবড়ে পড়ে আছে রোভারের দেহ। দৌড়ে গিয়ে তার গায়ে হাত দিয়ে বুঝলাম সে আর বেঁচে নেই। আমার বলবান, স্বাস্থ্যবান এবং সুবৃহৎ কুকুর আচম্বিতে মারা কেন পড়ল? কেমন করে মারা পড়ল? হঠাৎ খিলখিল করে শুকনো হাসি শুনেই মুখ তুলে দেখি খানিক তফাতে দাঁড়িয়ে সেই বীভৎস রোগিণী। ক্ষীণ অথচ ক্ষণক্ষণে গলায় সে বলে উঠল, হাসবো, আবার আমাদের দেখা হবে। নিদারুণ ক্রোধে আচ্ছন্ন হয়ে গেল আমার সর্বাঙ্গ। দুই হস্ত মুষ্টিবদ্ধ করে মারমুখ হয়ে আমি ছুটে গেলাম তার দিকে, কিন্তু তাকে আর ধরতে পারলাম না। আশ্চর্য ক্ষিপ্র দৃষ্টিতে সে চলে গেল আমার নাগালের বাইরে এবং তারপর হারিয়ে গেল চৌরঙ্গীর সচল জনতারণ্যে। কলকাতা ছেড়ে আমি পালিয়ে এসেছি। আজ ৩ বছর ঘুরে ঘুরে বেড়াচ্ছি ভারতের দেশে দেশে। সেই শরীরই অমঙ্গল আমাকে এখনো দেখা দেয়নি, কিন্তু আমার মন বলে এখনো সে আছে আমার পেছনে পেছনে। শেষবারের মতো আবার তার চরম দেখা পাবো যে কোনো দিন, যে কোনো মুহূর্তে। এই ছিল আমাদের আজকের গল্প। যদি আজকের গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।